ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 6-এর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 18.3। তোমাদের টেক্সটবুকে দেখবে 217 নম্বর পেজ। বর্গমূল নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে দেখো এই একের দাগের অঙ্কেতে কি বলা আছে, দেখো 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে দেখো এই নিকটতম মানে কি? নিকটতম মানে কাছাকাছি, ঠিক আছে? এই 1000-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো এই অঙ্কটা করার আগে আমরা জেনে নেব এই পূর্ণবর্গ সংখ্যাটা কি। ওকে, পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায় সেটা আগে আমরা জেনে নেব। ওকে, তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে কি বলতো? যে সংখ্যাকে আমরা বর্গমূল আকারে প্রকাশ করতে পারি বা যে সংখ্যার বর্গমূল বের করতে পারবো সেই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। দেখো মনে করো এখানে এই 3 × 3, তাহলে 3 × 3 মানে 3 3 9। তার মানে দেখো এই 3-এর বর্গ কিন্তু 9, তাহলে এটা হচ্ছে বর্গ। দেখো বর্গ বলতে কি বোঝায়? যে সংখ্যার আমরা বর্গ নির্ণয় করব সেই সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যার বর্গ পাবো। এখানে যেমন দেখো 3-এর বর্গ, তাহলে 3-এর বর্গ মানে 3-এর সঙ্গে দেখো 3 গুণ করেছি, তাহলে 3-এর বর্গ হচ্ছে 9। তাহলে এই যে 9 যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন বলো তো? এই সংখ্যাকে আবার আমরা দেখো এই 9টাকে আমরা এইভাবে লিখতে পারি 3-এর স্কোয়ার। তাহলে আবার দেখো কোনো সংখ্যাকে যদি আমরা এরকমই স্কোয়ার আকারে প্রকাশ করি বা স্কোয়ার আকারে লেখা যায় সেই সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ওকে, দেখো 3-এর স্কোয়ার মানে কি? 3-এর স্কোয়ার মানে 3 × 3, তাহলে দুটো 3 গুণ করলে 9 হয়, তাহলে 9 পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো 3-এর স্কোয়ার মানে কোনো সংখ্যা যদি আমরা স্কোয়ার আকৃতি এরকম স্কোয়ার দিয়ে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। তাহলে একের দাগে অঙ্কে কি বলা ছিল, দেখো সংখ্যাটা কি ছিল? বলছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে প্রথমে আমরা দেখো এই 1000-কে কি করব? আমরা বর্গমূল নির্ণয় করব এবং সেটা ভাগ পদ্ধতিতে অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এরকম আমরা দেখো ভাগের মতো এরকম দাগ টেনে নেব। আর এই যে 1000 সংখ্যাটা আছে দেখো এইটাকে আমরা কি করব? জোড়া জোড়া করে নেব। কিভাবে? দেখো যে জোড়াটা তৈরি করবে সেই জোড়াটা কিন্তু অবশ্যই ডান দিক থেকে করবে। তাহলে এই হচ্ছে এক জোড়া আর এই হচ্ছে এক জোড়া। তাহলে এখানে আমরা কটা জোড়া পেলাম? দুটো জোড়া পেলাম। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে প্রথমে আমাদের কি করতে হবে? এই 10কে আমাদের ভাঙতে হবে। সেটা কিভাবে? দেখো এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা কিন্তু এখানেও বসাতে হবে। তাহলে কত দিয়ে যাবে এটা কিন্তু জানা, কত দিয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখানে যদি আমরা 1 দিই তাহলে এখানেও কিন্তু 1 দিতে হবে। তাহলে সেই 1 1 গুণ করলে কি হবে? 1 হবে। দেখো আমরা যদি প্রথমে 1 দিই তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 1। তাহলে এই 1 সংখ্যাটা দেখো 10-এর থেকে কিন্তু অনেকটা ছোট, তাই না? তাহলে আবার যদি এবার দেখো এখানে যদি 2 দিই তাহলে এখানেও 2 দেব। তাহলে 2 × 2 তাহলে কত হচ্ছে? 4। তাহলে 4 কিন্তু 10-এর থেকেও ছোট। আবার ধরো এখানে 3 আর এখানে 3 দিলাম, তাহলে 3 × 3 মানে 3 3 9। তাহলে এই 9 সংখ্যাটা কিন্তু 10-এর কাছাকাছি। ওকে, আবার যদি আমরা এখানে 4 দিই এখানেও 4 দিই তাহলে কত হচ্ছে? 4 × 4 সমান 16। তাহলে এই 16 সংখ্যাটা কি হচ্ছে? 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে সেই সংখ্যার সঙ্গে সেই একই সংখ্যা গুণ করলে যেন এই 10-এর থেকে যেন বেশি না হয়, 10-এর কাছাকাছি হলে হবে, 10-এর থেকে বেশি হলে কিন্তু হবে না। আবার 10-এর থেকে অনেক ছোট হলেও কিন্তু হবে না, মোটামুটি কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা 4 দিই তাহলে 16 হয়ে যাচ্ছে, তাহলে 10-এর থেকে তো বেশি মানে 4 দেওয়াই যাবে না। ওকে, তাহলে দেখো এখানে আমরা কত দেব? 3 দেব, যেটা 9 পাবো। 9 হচ্ছে 10-এর খুব কাছাকাছি, তাই না? তাহলে এখানে যদি আমরা 3 দিই তাহলে ওই 3 কিন্তু এখানেও বসাতে হবে। তারপরে দেখো এই 3 আর 3 গুণ করতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9। এবার দেখো আমরা কি করব? ভাগের মতো ঠিক ভাগ যেভাবে করি এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত? দেখো 9-এর পরেই 10 1, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয় বলো তো? ভাগের ক্ষেত্রে দিবে সংখ্যা ডান দিকে ওপর থেকে সংখ্যা কিন্তু সিঙ্গেল একটা একটা করে নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কিন্তু জোড়া জোড়া নামাতে হবে। সুতরাং দুটো একসঙ্গে নামাতে হবে। খুব ভালো করে শুনে নাও কি বলছি, ভালো করে বুঝে নাও যে আমরা ভাগের ক্ষেত্রে কি করি? ওপরে ডান দিক থেকে
দেখো একটা করে সংখ্যা নিচে নামায়, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কী হবে, দুটো করে নামাতে হবে, অর্থাৎ জোড়া জোড়া নামাতে হবে। তাহলে এখানে জোড়া আমরা করে রেখেছি, দেখো তাহলে কি আছে, দুটো শূন্য। তাহলে এই দুটো শূন্য কিন্তু একসঙ্গেই এখানে নামাতে হবে। দেখো আমি এখানে অ্যারো চিহ্ন দিলাম, তোমরা কিন্তু অ্যারো চিহ্ন দেবে না, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য বললাম। ওকে, তার মানে এই জোড়াটা এখানে নেমেছে আর কি। ওকে, আবার আমরা এখানে ভাগের মতো এরকম দাগ দেব বা চিহ্নটা দেব, ঠিক আছে। এবার কি হবে, এখানে দেখো এখানে ভাগফলে কত আছে, 3 আছে। তাহলে এই 3-এর সঙ্গে আমরা 2 গুণ করে এখানে বসাবো, অর্থাৎ 3-এর ডবল এখানে ডবল করে এখানে বসাতে হবে, অর্থাৎ দ্বিগুণ। তার মানে 3-এর সঙ্গে যদি আমরা দেখো 2 গুণ করি, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6। তাহলে 3 আর 2 গুণ করলে দেখো 6 পাচ্ছি। তার মানে দেখো এই যে ভাগফলে যেটা থাকবে তার সঙ্গে 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হচ্ছে, তাহলে এখানে 6 বসিয়ে দাও। ওকে, এবার দেখো এখানে 6 আছে, আর এখানে আমরা দেখো এই যে দুটো সংখ্যা নেব, দেখো 10 পর্যন্ত নেব, আর 6 নামটা পড়ে আমরা এই 10-এর সঙ্গে মেলাবো। তার মানে কি বলতো, পরে কত দিয়ে যাবে সেটা বোঝার জন্য বা জানার জন্য আমরা এইটা করছি, ঠিক আছে। তাহলে দেখো 6-এর সঙ্গে যদি আমরা 6-এর সঙ্গে 1 গুণ করি, তাহলে 6 একে 6, তাহলে 10-এর থেকে কিন্তু 6 ছোট। তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে 6 দুগুণে 12 হচ্ছে, যেটা দেখো এই 12 সংখ্যাটা কি 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে তো কোনোভাবেই আমরা 2 দিতে পারবো না, তাহলে কত দিতে হবে, এই 2-এর থেকে 1 ঘর কম, মানে 1 দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি 1 দিই, তাহলে এই 1টা কিন্তু আবার এখানেও বসাতে হবে। ওকে, তারপরে কি করতে হবে, এই যে 1 বসালাম, এই 1 দিয়ে আবার এই পুরো সংখ্যার সঙ্গে গুণ করে এখানে বসাতে হবে। কি বললাম খুব ভালো করে শোনো, এখানে 1 দিলাম, তাহলে সেই 1টাও কিন্তু এখানেও বসাতে হবে, এবং এই 1 দিয়ে এখানে যে 61 হয়েছে এই সম্পূর্ণ এই সংখ্যার সঙ্গে গুণ করে তারপরে এখানে বসাতে হবে। এটা হচ্ছে বর্গের নিয়ম। ওকে, বর্গমূল করার নিয়ম। তাহলে এই 1-এর সঙ্গে 61 গুণ করলে 61 একে 61 হবে। তারপরে আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 0 আছে, তার মানে এটা 10 ধরতে হবে, নিচে 1, তাহলে 1 আছে কত দিয়া 10, 2 3 4 5 6 7 8 9 10, কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে এখানে 9 আসবে। এবার এটা কত, 7 হয়ে যাবে। তাহলে উপরে আবার 0 মানে 10 ধরতে হবে, তাহলে 7 আছে কত দিয়া 10, 8 9 10, তাহলে 3 হচ্ছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। এবার দেখো এখানে 1 আসবে, তাহলে উপরেও 1, তাহলে 1 1 মিলে গেল 0, বাঁদিকে 0-র কোনো দাম নেই, দেওয়ারও দরকার নেই। ওকে, তাহলে আমরা দেখো এই বর্গমূল করতে গিয়ে দেখছি ভাগফল কত আছে, 39 আছে। দেখো আমি কি বলছি খুব ভালো করে বুঝে নাও। আমরা যখন হাজারকে যখন বর্গমূল করছি, দেখছি এখানে দেখো শেষে 39 ভাগশেষ থাকছে। তাহলে যদি 39টা না থাকতো, তাহলে এই কী হতো, বর্গমূলটা তো মিলে যেত, এবং বর্গমূল উত্তর হতো কত, এই 31 হতো, তাই না। কিন্তু এখানে তো 39 ভাগশেষ আছে, তার মানে এই হাজার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি করতে হবে, এই 1000 থেকে 39 যদি বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং তার বর্গমূল হবে 31। আমি কি বললাম আবার শোনো, যদি দেখো 1000কে বর্গমূল করতে গিয়ে দেখছি 39 ভাগশেষ আছে, তার মানে এই 1000 থেকে যদি এই 39 বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে কিন্তু 31। ওকে, এবার অঙ্কে আমাদের কাছে জানতে চেয়েছে, দেখো হাজারের নিকটতম, নিকটতম মানে কি, হাজারের কাছাকাছি, সেটা হাজারের থেকে একটু কমও হতে পারে বা হাজারের থেকে একটু বেশি হতে পারে। তাহলে প্রথমে আমরা কি করব, যদি আমাদের দেখো এই 1000 থেকে 39 বিয়োগ করি, তাহলে তো আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, এবং সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে 31। এই কথাটা আমরা প্রথম কিন্তু লিখে নেব। তাহলে অঙ্কটা আবার আমরা এইভাবে করব, দেখো অতএব এই 1000 থেকে আমরা বিয়োগ করব কত, এই 39, কারণ যে ভাগ শেষটা আছে 39, তাহলে এই 39 আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এই বিয়োগফলটা কত হবে, দেখো আমরা যদি এই 1000 থেকে, দেখো 1000 থেকে যদি 39 বিয়োগ করি, তাহলে দেখো এটা 10, তাহলে 9 আছে কত দিয়া 10, তাহলে এটা 1 হবে, এটা 4 হবে, উপরে আবার 0 10 হবে, তাহলে 4 আছে কত দিয়া 10, 6 দিয়া 10 হবে, এখানে আবার 1 আসবে, উপরে 0 মানে 10, তাহলে 1 আছে কত দিয়া 10, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 9 দিয়া 10, আবার এখানে 1 আসবে, 1 1 মিলে গেল 0, বাঁদিকে 0-র কোনো দাম নেই, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো 961, তাহলে 961। এই যে 961 সংখ্যাটা পেলাম, এটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, আর এই 961-র বর্গমূল কত বলো তো, বর্গমূল হবে এই 31। ওকে, তাহলে এইটা সমান আমরা এরকম লিখতে পারি 31 তার স্কোয়ার, কারণ এটা তো পূর্ণবর্গ সংখ্যা। 31-এর স্কোয়ার মানে কি, দুটো 31 গুণ করে দেখো তোমরা এই 961 পাবে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দেব একটি পূর্ণবর্গ সংখ্যা।
ওকে, এবার দেখো আমরা এই যে 961 যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু হাজারের থেকে ছোট, এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা হাজারের থেকে 961 কি ছোট সংখ্যা। এবার আমাদের দেখতে হবে যেহেতু আমাদের নিকটতম হাজারের নিকটতম সংখ্যা বের করতে হবে, তাহলে সেটা হাজারের থেকে ছোট হতে পারে বা হাজারের থেকে বেশিও হতে পারে। তাহলে হাজারের থেকে বেশি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করব, দেখো এখানে যে দেখো 31 আছে, তাহলে 31-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে সেটাই আমরা বের করব। দেখো তাহলে অতএব এখানে আমরা লিখে নেব পরের পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে দেখো 31-এর স্কোয়ার মানে 961 পাচ্ছি, তাহলে 31-এর পরের সংখ্যা কত হবে, 31-এর পরের সংখ্যা 32 হয়, তাহলে 32 এর স্কোয়ার হবে। তাহলে 32-এর স্কোয়ার মানে কি বলতো, 32-এর স্কোয়ার মানে দুটো 32 গুণ করতে হবে। তাহলে আমরা যদি দেখো এই 32 আর 32 যদি গুণ করি তাহলে কত পাবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার দেখো 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, এবার যোগ করো, এটা 4, 6 আর 6 যোগ করলে 12, 12 2 হাতে থাকলো 1, তাহলে 9 আছে এখানে, আর এই হাতে 1 যোগ করো তাহলে 10, তাহলে কত পাচ্ছি 1024। তাহলে এখানে আমরা 1024 বসাবো। তাহলে দেখো এই 1024 সংখ্যাটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ওকে, দেখো এগুলো আমি রাফ করেছি এই জন্য এরকম দাগ টেনে দিলাম। ওকে, তাহলে দেখো এই যে 1024 সংখ্যাটা পেলাম এটাও পূর্ণবর্গ সংখ্যা, আবার এই যে 961 সংখ্যাটা এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 961 হচ্ছে হাজারের থেকে কম ছোট সংখ্যা, ঠিক আছে। আবার এই 1024 কিন্তু হাজারের থেকে বেশি, তাই না। তাহলে কোনটা কাছাকাছি, হাজারের কাছাকাছি কোনটা ভালো করে বুঝে নাও। দেখো মনে করে এখানে 1000 আছে, তাহলে হাজারের পরের সংখ্যা কত, 1024, আর হাজারের আগের সংখ্যা হচ্ছে কত, 961। তাহলে দেখো 1000 থেকে যদি আমরা 1024-এ যাই তাহলে কি করতে হবে, এই হাজারের সঙ্গে 24 যোগ করতে হবে, অর্থাৎ +24, তাই না। ভালো করে বুঝে নাও। দেখো যদি আমরা এই 1000 থেকে 1024-এ যেতে চাই তাহলে কত সংখ্যা যোগ করতে হবে, 24 যোগ করতে হবে। আবার দেখো যদি 1000 থেকে আমরা 961-তে আসতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে তার মানে এই 39 বিয়োগ করতে হবে, তাই না। এখানে আমাদের বিয়োগ করতে হবে কত, 39 কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে কোনটা কাছাকাছি, দেখো আমরা হাজারের সঙ্গে যদি 24 যোগ করি তাহলে 1024 পাচ্ছি, কিন্তু 1000 থেকে যদি 39 বিয়োগ করি তাহলে 961 পাচ্ছি, তাই না। তাহলে কোন সংখ্যাটা কম সংখ্যা যেতে হচ্ছে, কোনটা, এইটা। কারণ দেখো 24-এর থেকে 39 তো বড়, তাই না, 24-এর থেকে 39 বড়, তার মানে 1000 থেকে যদি 1024-এ যাই তাহলে 24 যোগ করতে হচ্ছে, কিন্তু আমরা 961-তে আসলে 39 বিয়োগ করতে হচ্ছে। তাহলে 24 বড় না 39 বড়, 39 বড়, তার মানে কম সংখ্যা যেতে হচ্ছে কোনটায়, এই 1024-এ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমরা এইভাবে লিখব, দেখো যে অতএব 1024 থেকে বিয়োগ করব আমরা 1000 সমান কত হবে, 1024 থেকে 1000 বিয়োগ করলে কত হবে, 24 হবে। তাহলে এই 24 আর এখানে আমরা 39 লিখলাম, তাহলে 24-এর থেকে কি হবে, 39টা বড়। তাহলে এখানে আমরা কি করবো, এরকম একটা লেস দেন দিয়ে দেবো। লেস দেন মানে দেখো লেস দেন দেওয়ার অর্থ কি জানো তো, এই যে অ্যারো দিকে যেটা থাকে সেটা ছোট বোঝায়, আর এই যে ফাঁকা দিক বা খোলা দিকে যেটা থাকে সেটা বড় বোঝায়। তাহলে এখানে দেখো 24-এর থেকে 39 বড়, তাই না। তাহলে আমাদের 1024-এ যেতে কম সংখ্যা যেতে হবে বা কম পথ অতিক্রম করতে হবে 1024-এ যেতে, তাই না। তাহলে আমরা উত্তরটা আমাদের কী চেয়েছিল, হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, এই 1024 হবে। ওকে, তাহলে আমরা উত্তরটা এবার এইভাবে লিখব, দেখো যে অতএব 1000 এর নিকটতম মানে কাছাকাছি, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো কত, এই 1024। এগুলো রাফ করেছি, ঠিক আছে, আর এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা এই 2 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। দেখো এই 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেই নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো এই 2-এর অঙ্কটা কিন্তু 1-এর দাগের অঙ্কের থেকে অনেকটা সহজ। ওকে, দেখো তাহলে সংখ্যাটা ছিল কত, 9585,
85 ছিল। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে 9585 এর বর্গমূল নির্ণয় করব এবং সেটা ভাগ পদ্ধতিতে। তাহলে এখানে আমরা এরকম ভাগের চিহ্ন দিয়ে দেব। এবার দেখো এই যে 9585 যে সংখ্যাটা আছে এর জোড়া তৈরি করতে হবে এবং সেটা এরকম ডান দিক থেকে জোড়াটা তৈরি করতে হয়। তাহলে প্রথম জোড়া দেখো এই 85 হচ্ছে একটা জোড়া আর 95 হবে একটা জোড়া। এরপরে দেখো এই 95কে আমাদের ভাঙতে হবে প্রথমে। সেটা কিভাবে দেখো, এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে। তাহলে সংখ্যা দুটো গুণ করে দেখতে হবে 95 মিলে যাচ্ছে কিনা, কিন্তু 95 থেকে বেশি হলে হবে না, ঠিক আছে, আবার অনেক ছোট হলেও হবে না, ঠিক আছে। তাহলে সেটা আমাদের গুণ করে করে দেখতে হবে, ঠিক আছে। মানে 1 দিলে এখানে 1-এর সঙ্গে 1 গুণ করতে হবে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হবে। 95 থেকে অনেকটা ছোট। আমরা যদি দেখো এরকম করি যে 5 × 5, তাহলে 5 5 25। তাহলে এই 25 সংখ্যাটা দেখো 95 থেকে অনেক ছোট। 6 যদি দিই তাহলে 6 × 6, তাহলে কত হচ্ছে 6 6 36। তাহলে 36ও 95 থেকে ছোট। আমরা যদি 7 দিই দেখো তাহলে 7 × 7, 7 7 49। এই 49 সংখ্যাটাও কিন্তু 95 থেকে অনেক ছোট। এবার দেখো যদি আমরা 8 দিই তাহলে 8 8 64, তাই তো। তাহলে 8 8 64, তাহলে 64ও কিন্তু 95 থেকে ছোট সংখ্যা। তাহলে আমাদের কত দিতে হবে এরপরে, দেখো এখানে যদি 9 দিই সেই 9 এখানে দিতে হবে। তাহলে 9 × 9, তাহলে কত হচ্ছে 9 9 81। দেখো এই 81 সংখ্যাটা কিন্তু 95 এর কাছাকাছি, ওকে। এরপরে 9 এর পরে কত, 9 এর পরে যদি আমরা 10 দিই তাহলে 10 10 100 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই 100 সংখ্যাটা কিন্তু 95 থেকে বড়। তাহলে আমাদের 10 দিলে হবে না, দিতে হবে কত, 9 দিতে হবে, 81 হবে, যেটা 95 থেকে ছোট কিন্তু কাছাকাছি, ওকে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমেই কত দেব, 9 দেব। তাহলে এখানে 9 দিলে সেই একই সংখ্যা এখানে দিতে হবে। তাহলে এই 9 আর 9 গুণ করলে 9 9 কত হয়, 81। তাহলে 95 এর নিচে আমরা এরকম 81 বসাবো। এরপরে কি এরকম দাগ টেনে আমরা বিয়োগ করব। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত, দেখো 2 3 4 5, 4 হচ্ছে। তাহলে এখানে 4 বসিয়ে দাও। এবার দেখো 8 আছে, উপরে 9 আছে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করতে হবে। মানে 8 আছে কত দিয়া 9, 8 9, তার মানে 1। এবার দেখো এই যে আমরা জোড়া তৈরি করে রেখেছি না 85, যে বর্গমূলের ক্ষেত্রে কি হয়, এই জোড়া দুটো একসঙ্গে নামাতে হবে এই দুটো সংখ্যা। তাহলে এখানে এই 85টা কিন্তু এখানে নেমে যাবে। আবার এখানে আমরা ভাগের চিহ্ন দেব। দেখো এখানে ভাগফলে কত আছে, ভাগফলে আছে দেখো 9। তার মানে এখানে কত বসবে, এই 9 এর দ্বিগুণ, মানে 9 এর সঙ্গে 2 গুণ করে আমাদের এখানে বসাতে হবে। তাহলে 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 9 × 2, তাহলে 9 দুগুণে 18 হবে। তাহলে এই 18টা কোথায় বসবে, এখানে বসাতে হবে। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, এবার কত দিয়ে যাবে, দেখো এই কত দিয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওকে, খুব ভালো করে বুঝে নাও। এখানে 18 আছে, এখানে যদি দুটো সংখ্যা আমরা ধরি তাহলে 14, তাহলে 18 থেকে তো ছোট। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই তিনটে সংখ্যা নিতে হবে, 148 নিতে হবে, ওকে, এবং 18 নামটা পড়ে আমাদের দেখতে হবে, ওকে। তাহলে দেখো 18-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 18 90 হচ্ছে, 148-এর থেকে অনেক ছোট। আবার দেখো যদি 18-র সঙ্গে আমরা 6 গুণ করি তাহলে কত হচ্ছে, 6 48-এর 8, হাতে থাকলো কত, হাতে থাকলো 4, 6কে 6, 6 আর এই 4 যোগ করলে 10, তাহলে কত হচ্ছে 108 হচ্ছে। তাহলে এই 108 সংখ্যাটা দেখো 148-এর থেকে ছোট। এরপরে আমরা 18-র সঙ্গে কি করব, 7 গুণ করব। তাহলে দেখো 27 56 6, হাতে কত, হাতে হচ্ছে 5, তাহলে 7 থেকে 7, 7 আর 5-এ কত, 7 আর 5-এ হচ্ছে 12, তাহলে 126। তাহলে 126 সংখ্যাটাও কিন্তু 148-এর থেকে ছোট। তাহলে এখানে যদি আমরা 18-র সঙ্গে যদি আমরা 8 গুণ করি, দেখো 8 8 64, 64 4, তাহলে হাতে থাকলো কত, 6। আবার 8 কে 8, 8 আর 6 কত হয়, 9 10 11 12 13 14, দেখো 144। তাহলে 144 আর এখানে 148, মানে 148-এর কাছাকাছি সংখ্যা 144। এবার দেখো 8 দিয়ে যে 144 পাচ্ছি বলেই যে 8 দিয়েই যাবে এটাও কিন্তু আমরা বলতে পারবো না। কেন বলো তো, কারণ আমরা এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের এখানেও বসাতে হবে এবং এই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ করে দেখতে হবে। তাহলে এখানে দেখো 8 আছে, তাহলে 8 যদি আমরা এখানে দিই তাহলে এই 8 এখানে দিতে হবে। তাহলে এখানে 8 দিলে কত হচ্ছে, 188 হবে। তাকে আবার কিন্তু 8 দিয়েই গুণ করতে হবে। দেখো 8 8 64 4, হাতে 6, আবার 8 8 64, 64 আর 6 কত, 70 হবে, 70-এর 0, হাতে থাকলো কত, 7। এবার 8 কে 8, 8 আর 7 যোগ করলে কত,
15, তাহলে কত হচ্ছে 1504 হচ্ছে, কিন্তু এখানে আছে কত 1485, তাহলে তো 1504 8 দিলে কত হবে 1504 হয়ে যাচ্ছে, তাহলে 8 কিন্তু আমরা দিতে পারবো না। তাহলে আমাদের দিতে হবে কত বলো তো, তাহলে 8-এর থেকে 1 ঘর কমিয়ে মানে 7 দিতে হবে। তাহলে এখানে যদি আমরা এরকম 7 দিই, তাহলে এই 7 কিন্তু এখানে দিতে হবে, তাহলে কত হচ্ছে 97 হচ্ছে। এবার এই 187 দেখো এখানে কত হলো 187, তাহলে 187 কিন্তু এই 7 দিয়ে আবার এই 187কে এই পুরো সংখ্যাকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো 187 এর সঙ্গে আমরা কত গুণ করব, এই 7 গুণ করব। দেখো 7 7 49 9, তাহলে হাতে 4, ওকে 27 56, 56 আর 4 কত হচ্ছে 56 আর 4 হচ্ছে 60, 60 শূন্য হাতে থাকলো 6। এবার দেখো 7 থেকে 7, 7 আর 6 কত 8 9 10 11 12 13, তাহলে এখানে 13 হচ্ছে, তাহলে কত হচ্ছে 1309, তাহলে এখানে হবে 1309। আবার কি করব আমরা, এটা বিয়োগ করব। দেখো এখানে 5 আছে, নিচে 9 আছে, তার মানে এটা 15 ধরতে হবে। তাহলে 9 আছে কত দিয়া 15, 10 11 12 13 14 15, 6 হচ্ছে, তাহলে এখানে 6। এবারে দেখো এই একটা এখানে চলে আসবে, তাহলে 1 আছে কত দিয়ে 8, 2 3 4 5 6 7 8, তাহলে 7 হচ্ছে, তাহলে এখানে 7। এবার দেখো উপরে 4 নিচে 3, মানে 3 আছে কত দিয়া 4, 3-এর পরেই 4 1, তাহলে কত দেখো, আর এটা 1 1 মিলে গেল শূন্য, বাঁদিকে শূন্য তো কোনো দাম নেই, তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি 176। এবার খুব ভালো করে দেখো, যদি এই 176 সংখ্যাটা যদি না থাকতো তাহলে কি হতো, এই বর্গটা মিলে যেত, তাই না, এই বর্গমূলটা কি হতো, যদি 176 ভাগশেষ যদি না থাকতো তাহলে এই বর্গটা কিন্তু মিলে যেত, তাই না, আর তখন বর্গমূল হতো কত, বর্গমূল হতো কিন্তু 97। ওকে, তার মানে আমরা যদি এই 9585 থেকে 176 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেই সংখ্যার বর্গমূল হবে 97। আমাদের কাছে জানতে চেয়েছিল দেখো, যে 9595 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমরা যদি এই যে 9585 যে সংখ্যাটা আছে, যদি আমরা এই সংখ্যা থেকে এই 176 যদি বিয়োগ করে দিই, তাহলে সেই সংখ্যাটা হবে, অর্থাৎ সেই বিয়োগফল হবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, এবং সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে কত বলো তো 97। ওকে, তাহলে আমরা অঙ্কটা এবার দেখো এইভাবে লিখব, দেখো যে অতএব এই 9585 এইটা থেকে আমরা কাকে বিয়োগ করব, এই 176, কারণ এই 176 ভাগশেষ আছে, তাই না, তাহলে 176, তাহলে এটা কত হবে দেখো, তাহলে 9585 থেকে দেখো 9585 থেকে যদি আমরা 176 বিয়োগ করি, দেখো এটা 15 ধরতে হবে, তাহলে 6 কত দিয়া 15, 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে। আবার দেখো এটা 8 হয়ে যাবে, 8 8 মিলে গেল 0, তাহলে এখানে 5 নিচে 1, 1 আছে কত দিয়া 5, 2 3 4 5, 4 হবে। ওকে, আর এখানে দেখো 9 বসে যাবে, তাহলে কত 9409। ওকে, তাহলে 9409 হচ্ছে। এই 9400 দেখো আমরা মূল যে সংখ্যাটা ছিল সেই মূল সংখ্যা থেকে 176 যখন বিয়োগ করলাম আমরা পাচ্ছি কত 9409। তাহলে এই যে 9409 এই সংখ্যাটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এবং এই 9409-এর বর্গমূল কত, এই 97 হবে। ওকে, কারণ আমরা দেখো এই সংখ্যার বর্গমূল করতে গিয়ে আমরা তো 176 ভাগশেষ পাচ্ছি, এবার মূল সংখ্যা থেকে সেই 176 বিয়োগ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা তো পূর্ণবর্গ সংখ্যা, আর এই সংখ্যার বর্গমূল হবে তাহলে 97। ওকে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি এই 97 স্কোয়ার, লিখতে হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে আমরা কত বিয়োগ করছি দেখো, মূল যে সংখ্যা 9585 সেটা থেকে দেখো 176 বিয়োগ করছি, তাহলে আমাদের উত্তরটা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে আমরা লিখে দেব। দেখো যে অতএব 9585 থেকে 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ
সংখ্যা হবে। কারণ আমরা কি দেখলাম যে যদি এই মূল যে সংখ্যা 9585 এটা থেকে যদি 176 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা পাবো, আর এই সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই 3 অঙ্কটা করব। কি আছে দেখো, 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। আগেরটা ছিল দেখো বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু 3 অঙ্কে দেখো এই যে সংখ্যা আছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেই যোগফল হবে পূর্ণবর্গ সংখ্যা, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সংখ্যাটি কি ছিল বলো তো? সংখ্যাটা হচ্ছে 5320। তাহলে প্রথমে আমরা কি করব দেখো, এই যে 5320 এর বর্গমূল নির্ণয় করব এবং সেটা ভাগ প্রক্রিয়ায়। তার জন্য আমরা এরকম দাগ টেনে নেব। এবার দেখো এই যে 5320 একে আমরা জোড়া তৈরি করে নিতে হবে। এর জোড়াটা তৈরি করব কোন দিক থেকে? এই ডান দিক থেকে। ওকে, তাহলে এই হচ্ছে একটা জোড়া আর এই হলো একটা জোড়া। এরপরে দেখো আমাদের কি করতে হবে, এই যে 53 প্রথমে আমাদের ভাঙতে হবে কোনটা? এই 53কে আমরা প্রথমে ভাঙবো। সেটা কিভাবে বলো তো? কত দিয়ে যাবে? দেখো এই কত দিয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা 1 দিই তাহলে সেই 1 কিন্তু এখানে দিতে হবে। তাহলে সেই 1 আর 1 গুণ করে কত হবে দেখো, 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হবে। সেটা 53 থেকে কি অনেক ছোট সংখ্যা, তাই না? তাহলে এইভাবে 2, 3, 4, 5 এইভাবে গুণ করে করে দেখতে হবে। মনে করো আমরা এখানে 6 দিচ্ছি, তাহলে সেই 6টা কি এখানেও বসাতে হবে। তাহলে দেখো 6 × 6, তাহলে 6 6 কত হয়? 36। দেখো এই 36 সংখ্যাটাও কিন্তু এই 53 থেকে ছোট। তাহলে কি হবে? এবারে আমরা এখানে 7 আর এখানেও 7 দেব। তাহলে আমরা যদি 7 দিই তাহলে 7 × 7, তাহলে 7 7 কত হচ্ছে? 7 7 49 হয়। তাহলে এই 49 সংখ্যাটা দেখো 53-র কাছাকাছি, তাই না? তো আমরা যদি এখানে 8 দিই তাহলে এখানেও 8, তাহলে 8 × 8, তাহলে 8 8 কত হচ্ছে? 8 8 হয় 64। এই 64 সংখ্যাটা দেখো 53 থেকে অনেক বড়, তাই না? তাহলে আমরা দেবো কত বলো তো? দেবো কিন্তু এই 7 দেবো প্রথমে, তাই না? তাহলে 7 7 49, 49 হলো 53-র কাছাকাছি সংখ্যা। তাহলে এখানে যদি আমরা 7 দিই তাহলে এই 7 আমাদের এখানেও দিতে হবে। তারপরে এই 7 আর এই 7 গুণ করতে হবে। তাহলে 7 আর 7 গুণ করলে কত হয়? 49। এবার আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, যেভাবে আমরা ভাগ করি। তাহলে এখানে এটা 13 ধরতে হবে। 9 আছে কত দেওয়া? 13। 10 11 12 13 4, তাহলে এখানে 4 বসিয়ে দাও। এবার দেখো এটা 5 হয়ে যাবে, তাহলে উপরেও 5, তাহলে 5 5 মিলে গেল 0, বাঁদিকে 0 তো দাম নেই। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয়? সিঙ্গেল একটা করে সংখ্যা নিচে নামায়, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কি হয়? জোড়া, অর্থাৎ দুটো করে সংখ্যা নামাতে হবে। তাহলে এখানে 20 আছে, তাহলে 20টা এখানে নামিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 420। এরপরে আবার এখানে আমরা একটা এরকম দাগ দেব। দেওয়ার পরে দেখো এখানে যে ভাগফলে দেখো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার দ্বিগুণ এখানে বসাবো, অর্থাৎ এর সঙ্গে 2 গুণ করে বসাবো। তাহলে 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 7 2 14 হবে। তাহলে এখানে কত বসাবো? এখানে বসাবো 14। ওকে, এবার দেখো এই 14 দিয়ে আমাদের এই 420-কে কিন্তু ভাঙতে হবে। সেটা আমরা কিভাবে বুঝবো? এরপরে কত দিয়ে দেখো এরপরে কত যাবে সেটা কিভাবে বুঝবো? দেখো এখানে 14 আছে, তাহলে এখানে দুটো সংখ্যা নাও, দুটো সংখ্যা নিলে 42 হচ্ছে। তাহলে 14 নামটা পড়ে দেখতে হবে 42 কত দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে 14 1 14, 14 2 28, 3 14 কত বলতো? তাহলে 14 × 3 = 42 হয়। তাহলে এখানে দেখো 42 আর এখানেও 42 আছে, তাহলে 42 আর 42 কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তার মানে এই নয় যে 3 দিয়ে যাবে, এটা কিন্তু এখনও শিওর নয় যে 3 দিয়ে যাবেই, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে? দেখো এখানে যদি আমরা 3 দিই তাহলে এখানেও 3 দিতে হবে, তাই না? তাহলে কত হবে? এটা 143 হবে। তাহলে এই 143-কে যদি আমরা আবার কত দিয়ে? 3 দিয়ে গুণ করতে হবে। কেন বলো তো? কারণ এখানে যে 3টা দেবো সেই 3টা এখানেও দিতে হবে, এবং সেই 3-এর সঙ্গে এখানে যে 143 হবে, দেখো এখানে যদি আমরা এরকম 3 দিই তাহলে এখানেও কিন্তু 3 দিতে হবে। তাহলে এই 3টা এই 143 সঙ্গে গুণ করে বসাতে হয় না? তাহলে আমরা 3 দিয়ে গুণ করব। 9 3 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, তাহলে কত হচ্ছে? 429। এই জন্যই আমি বললাম যে 3 দিয়ে যাবে শিওর নয়, ঠিক আছে? শিওর নয় যে 3 দিয়েই যাবে। তাহলে 3 দিলে তো দেখো এখানে 420 আছে আর এখানে হয়ে যাচ্ছে দেখো 429, তাহলে তো 3 দিয়ে যাবে না। তাহলে 3-এর থেকে 1 ঘর কম, অর্থাৎ 2 দিয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা 2 দিই দেখো, তাহলে এই 2টাও এখানে দিতে হবে। দিলে কত হচ্ছে? 142। তাহলে এই 142-কে আবার এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 2 4, 4 2 8 আর 2 1 2, তাহলে কত হবে? 284। তাহলে এখানে 284 বসাবো। ওকে, আবার আমরা বিয়োগ করব।
উপরে 0, তার মানে 10 ধরতে হবে। 4 আছে কত দিয়া 10, 5 6 7 8 9 10 6, 6 বসিয়ে দাও, তাহলে এটা 9 হবে। 9 আছে কত দিয়া 12, 10 11 12 3, তাহলে এটা কত হবে 2 আছে 3 হয়ে যাবে। 3 আছে কত দিয়া 4, 3 আছে দেখো 3 আছে কত দিয়া 4, 1 হবে, তাহলে 136। তাহলে দেখো আমরা 5320কে যখন বর্গমূল করতে গেলাম আমরা দেখছি 136 ভাগশেষ আছে। এখন মনে করো যদি 136 যদি সংখ্যাটা না থাকতো তাহলে কি হতো বলো তো? তাহলে এই যে 5320 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত এবং 72 হতো তার বর্গমূল। যেহেতু দেখো এই 5320 বর্গমূল করতে গিয়ে আমরা দেখছি যে 136 ভাগশেষ রয়েছে, তার মানে কি এই 5320 থেকে যদি আমরা এই 136 বিয়োগ করি তাহলে সেই বিয়োগ ফলটা হবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এবং সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কত হবে? এই বর্গমূল হবে 72। কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কে কি উত্তর চেয়েছে দেখো তো। অঙ্কে বলছে দেখো যে 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের তো বিয়োগ করলে হবে না, আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত যোগ করব? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? এই যে 5320 যে সংখ্যাটা আছে না, এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের খুঁজতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে 72 রয়েছে, তাহলে 72-এর পরের বর্গমূল কত সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 72-এর পরের বর্গমূল মানে পরবর্তী বর্গমূল কত। ওকে, তাহলে অঙ্কটা আমরা আবার এইভাবে করব দেখো যে অতএব তাহলে পরবর্তী বর্গমূল সমান 72। তাহলে এর পরবর্তী মানে এর সঙ্গে 1 বাড়াতে হবে, 1 যোগ করব, তাহলে 72-এর পরবর্তী বর্গমূল হবে 72 আর 1 যোগ করলে কত হয়? 73 হবে, তাই না? তাহলে দেখো এই যে 73 যে পরবর্তী বর্গমূল আমরা 73 পেলাম, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে এই 5320 সঙ্গে কত যোগ করলে আমরা সেই যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এই যে 72-এর পরবর্তী বর্গমূল সংখ্যা যেটা পেলাম আমরা দেখো বর্গমূল সেটা 73, তাহলে এই 73-এর বর্গ কত সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে অতএব 73 এর বর্গ, তাহলে বর্গ মানে কি? কোনো সংখ্যার বর্গ বের করতে গেলে আমাদের কি করতে হবে? সেই সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 73-এর বর্গমূল কী হবে? 73-এর সঙ্গে আমরা এই 73 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে দেখো? 73-কে যদি আমরা 73 গুণ করি দেখো, 3 3-কে 9, 3 7 21, তাহলে 3 7 21-এর 1 হাতে 2, 7 7 49 আর 2 50 51, তাহলে কত হচ্ছে? এটা 9, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, আর এই এখানে 5 আছে, তাহলে আমরা কত পাচ্ছি? 5329। দেখো 5329 পাচ্ছি। তাহলে এই যে 5329 সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর বর্গমূল কত বলো তো? এর বর্গমূল কিন্তু 73। কারণ দেখো আমরা এখানে কি দেখেছিলাম? 5320-কে বর্গমূল করতে গিয়ে 136 তো ভাগশেষ পেয়েছি, তাই না? তাহলে 5320 থেকে যদি 136 বিয়োগ করি তাহলে কিন্তু সেই বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে 72। কিন্তু আমাদের তো বিয়োগ করতে বলেনি, আমাদের তো বলেছে 5320-র সঙ্গে কত যোগ করলে সেই যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের সংখ্যাটা করতে হবে কিন্তু কত? 5329। তাহলে সংখ্যাটা আছে কত? মূল সংখ্যা কত? 5320 আছে। তাহলে এই 5320-র সঙ্গে কত যোগ করলে আমরা এই 5329 পাবো? তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে? এই 5329 থেকে 5320 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখো এই 5329 থেকে আমরা বিয়োগ করব, তাহলে কত? 5320। তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো 5329 থেকে 5320, তার মানে মনে করো এই 29 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 9 হবে। ওকে, তাহলে আমরা দেখো এই যদি 5320-র সঙ্গে যদি আমরা 9 যোগ করি দেখো, তাহলে কত সংখ্যাটা পাবো? কত? 5329। আর 5329টা কী হবে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে 9। দেখো এই 9 ক্ষুদ্রতম, উত্তরটা আমাদের এইভাবে লিখতে হবে, 9 ক্ষুদ্রতম সংখ্যা এই 5320 এর সঙ্গে যোগ করলে যোগফল পূর্ণবর্গ
সংখ্যা হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো আমরা কি করলাম, আমাদের যে সংখ্যাটা লাগবে সেটা হচ্ছে 5329। আমাদের মূল সংখ্যাটা ছিল কত, দেখো 5320। তাহলে এর সঙ্গে কত যোগ করলে 5329 হবে, তাহলে এইটা থেকে তার মানে এটা বিয়োগ করতে হবে, সেই বিয়োগ করে আমরা 9 পেয়েছি। তার মানে এই 5320 সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে পাবো কত, 5329 পাবো। আর এই 5329 সংখ্যাটা কি, একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই 4 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। দেখো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে হবে যে সংখ্যাটা এই 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। ওকে, দেখো এই 4 দাগের অঙ্কে একটা কথা বলা আছে, কি বলতো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে এখানে দেখো এই ক্ষুদ্রতম কথাটা বলা আছে, তাহলে এই ক্ষুদ্রতম কথাটার জন্য আমরা কি ভাববো, যে এই 15, 25, 35, 45 এগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো তোমাদের যখন আমি কোষে দেখি 12 করিয়েছিলাম তখন কিন্তু এই ব্যাপারটা বলেছিলাম। দেখো তবু আমি একবার তোমাদের মনে করিয়ে দিই। দেখো দেখো এখানে আমি লিখে নিয়েছি, দেখো সর্বনিম্ন, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, কমপক্ষে, সবথেকে ছোট। অঙ্কের মধ্যে যদি এই কথাগুলো থাকে তাহলে আমরা প্রথমে কি করেছিলাম, লসাগু করব। তাহলে লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, আর অঙ্কের মধ্যে যদি দেখো সর্বোচ্চ, বৃহত্তম, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, গসাগু করব, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, দেখো তাহলে 4 দাগের অঙ্কটা আমাদের প্রথমে তাহলে কি করতে হবে, আমরা এই যে 15, 25, 35, 45 এদেরকে প্রথমে আমরা লসাগু নির্ণয় করব। ওকে, দেখো তাহলে লসাগু দেখো সবার, দেখো একক ঘরের অঙ্ক আছে 5। আমরা জানি একক ঘরের অঙ্ক 5 অথবা 0 থাকলে কত দিয়ে যায়, 5 দিয়ে যায় লসাগুর ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে আমরা প্রথমে 5 দিয়ে ভাঙবো। তাহলে দেখো 3, 5, 15, 5, 5, 25, 5, 7, 35, আর দেখো 5, 9, 45। আবার দেখো এখানে আমরা 3 দিয়ে ভাঙবো। তাহলে এখানে যদি 3 দিয়ে দিই, দেখো তাহলে 3 একে 3, তাহলে 5 বসে যাবে, 7ও বসে যাবে, আর 3 তিরিকে 9 হবে। ওকে, যেহেতু এটা আমরা লসাগু করছি তাহলে কি বলতো, একেবারে নিচে কিন্তু সবগুলো 1 নিয়ে আসতে হবে। তার জন্য আমরা পরে কি করব, দেখো 5 দিয়ে ভাঙবো। তাহলে এখানে 5 দিলে এটা 1 থাকবে, 5 একে 5, 7 বসে যাবে, 3ও বসে যাবে। তারপরে আমরা 7 দিয়ে ভাঙবো। তাহলে 7, এখানে 1 একে 1, 1 একে 1, 7 একে 7, এবার 3 আছে। সব শেষে দেখো আমরা 3 দিয়ে ভাঙবো। তাহলে 1, 1, 1, আর 3 একে 3। তাহলে দেখো নিচে সবার নিচে দেখো 1 এসে গেছে। লসাগুর নিয়ম কিন্তু এটা, ঠিক আছে? লসাগু করতে গেলে আমাদের কি করতে হবে, একদম নিচে কিন্তু 1 1 নিয়ে আসতে হবে। ওকে, দেখো আমাদের কিন্তু অঙ্কের মধ্যে লসাগু বলেনি, এই জন্য কিন্তু আমরা এখানে লিখতে পারবো না যে নির্ণেয় লসাগু বলে কিন্তু লিখবো না। আমরা কিভাবে লিখবো, দেখো আমাদের এখানে বলেছে, দেখো যে 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। তার জন্য আমরা কিভাবে লিখবো, দেখো লেখাটা, অতএব 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান। তাহলে আমরা এই লসাগু কোনগুলো হয়, এই বাঁদিকের এই সংখ্যাগুলো হয় লসাগু। তাহলে দেখো 5, 3, 5, 7, 3, তাহলে 5, তারপরে দেখো 3 আছে, আবার 5 আছে, তারপরে 7 আছে, আর একটা 3 আছে। 1 আমরা নেব না, ঠিক আছে? 1 এর সঙ্গে গুণ করলে কি হয়, সেই 1 এর সঙ্গে আমরা যে সংখ্যা গুণ করবো সেই সংখ্যাটা হবে, এই জন্য 1কে আমরা নেব না। ওকে, তাহলে দেখো আমরা একটু সাজিয়ে নেব। দেখো এখানে এই একটা 5 আছে আর এই একটা 5 আছে, তাহলে আমরা এটা কি করব, 5-এর স্কোয়ার করতে পারি। দেখো দুটো 5 গুণ হয়ে আছে, তাই আমরা 5-এর স্কোয়ার করলাম। আর এই স্কোয়ারটা কি, এটা হচ্ছে এই 5-এর স্কোয়ার মানে 5 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আবার দেখো এখানে এই একটা 3 আছে, এই একটা 3 আছে, তাহলে এটাকে আমরা এই 3-এর স্কোয়ার করে নিতে পারি। কিন্তু 7-এর দেখো কোনো জোড়া নেই, তাহলে 7 এইভাবে বসে থাকবে। দেখো 5-এর জোড়া ছিল এ একটা 5, এ একটা 5, তাই আমরা 5-এর স্কোয়ার নিয়েছি। আবার দেখো এখানে এই একটা 3 আর এই একটা 3, তাহলে 3-এর জোড়া আছে, এই জন্য 3-এর স্কোয়ার করেছি। কিন্তু 7-এর তো কোনো জোড়া নেই,
তাহলে একে কিন্তু আমরা স্কোয়ার করতে পারবো না। তাহলে দেখো আমরা এই যে লসাগু করে যে লসাগুটা আমরা পাচ্ছি সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন বলো তো? যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এখানে 7-এর কিন্তু আর একটা জোড়া থাকতো। দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, তা সত্ত্বেও কিন্তু এই 15, 25, 35 ও 45 দ্বারা কিন্তু বিভাজ্য। ওকে, তাহলে এগুলো গুণ করলে কিন্তু আমরা যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা লিখে দেব যে পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখলাম। তাহলে দেখো উত্তরটা আমাদের বের করতে গেলে কি করতে হবে? আমাদের একটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয় তাহলে কি করতে হবে? 7-এর একটা জোড়া লাগবে। তার মানে এখানে কিন্তু আমাদের আরও একটা 7 নিয়ে আসতে হবে, তাই না? যদি এর 7-এর সঙ্গে যদি আরও একটা 7 গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই সংখ্যাটাও কিন্তু এই 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এইভাবে লিখব, দেখো যে অতএব 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান। এখানে কিন্তু আমরা পূর্ণবর্গ কথাটা কিন্তু লিখিনি। কেন বলতো? এটা তো আমরা লসাগুটা বের করছিলাম, তাই না? এই জন্য পূর্ণবর্গ কথাটা নেই, কিন্তু যেহেতু আমরা উত্তরটা করছি তাই এখানে কিন্তু দেখো 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে দেখো 5-এর স্কোয়ার আছে, আবার দেখো 3-এরও স্কোয়ার আছে, আর 7-এর কোনো জোড়া ছিল না। তাহলে এখানে তো একটা 7 ছিল, আর আমরা কি করব? এখানে আরও একটা 7 এরকম নিয়ে আসবো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, 5-এর স্কোয়ার মানে কি? দুটো 5 গুণ করলে 5 × 5 মানে 5, 5, 25 হবে। আবার দেখো 3-এর স্কোয়ার মানে কত? 3-এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করতে হবে, দুটো 3 গুণ করলে 3 3 9 হবে। আবার এখানে দেখো দুটো 7 গুণ হয়ে আছে, তাহলে দুটো 7 গুণ করলে কী হবে? 7 7 49 হবে। তাহলে আমরা এখানে দেখো এই 25, 9 আর 49 গুণ করব। তাহলে দেখো এই 25-এর সঙ্গে 9 প্রথমে গুণ করে দেখো, 5 9 45-এর 5, হাতে থাকলো কত? হাতে থাকলো 4। আবার দেখো 9 2 18, 18 আর 4 কত হবে? 18 আর 4 যোগ করলে 22 হবে। তাহলে এটা হলো 225। তাহলে এই 225-এর সঙ্গে 49 এখনও গুণ করতে হবে। ওকে, তাহলে এটা দেখো ডান দিকে আমাদের জায়গা নেই, আমরা এখানে করব এই 225-এর সঙ্গে 49 গুণ করব। দেখো 5 9 45, 45-এর 5, হাতে 4, 9 2 18, 18 আর 4 22, 22-এর 2, হাতে থাকলো কত? হাতে থাকলো 2। আবার দেখো 9 2 18, 18 আর 2 কত? 20। তারপর দেখো 4 5 20, 20 0, হাতে থাকলো 2, 4 2 8, 8 আর 2 10, 10-এর 0, তাহলে হাতে থাকলো 1। আবার দেখো 4 2 8 আর এই 1 9 হবে। তাহলে যোগ করো এবার, এটা 5, এটা 2, এটা 0 আর 9 এর 2 11। ওকে, তাহলে কত পাচ্ছি? 11,025 পাচ্ছি। তাহলে এইটার সমান আমরা লিখতে পারি 11,025। ওকে, এটা আমি রাফ করলাম। তাহলে দেখো এই 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে কোনটা? এই 11,025। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই 5 দাগের অঙ্কটা করব। এতে কি বলা আছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। এবারে কিন্তু আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, যেটা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এখানেও দেখো সেই ক্ষুদ্রতম কথাটা বলা আছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই 8, 15, 20 ও 25 এইগুলো প্রথমে কিন্তু আমরা লসাগু নির্ণয় করব। ওকে, সংখ্যাগুলো দেখো আমি খাতায় লিখে নিয়েছি। তাহলে একে আমরা প্রথমে কি করব? লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে যদি আমরা 2 দিই, দেখো তাহলে 4 2 8, 15 তো 2 দিয়ে ভাঙবে না, তাহলে 15 বসে থাকবে। আবার দেখো 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 2 20, আর 25 তো 2 দিয়ে ভাঙে না, এও বসে থাকবে। এরপরে কিন্তু আমরা আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 2 4, 15 থাকবে। তাহলে 10 2 দিয়ে ভাঙলে কত হবে? 5 2 10, আর এখানে 25 থাকবে। এরপরে আমরা কত দেবো বলো তো? দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। তাহলে এবার আমরা 5 দিয়ে ভাঙবো।
তাহলে 2 থাকবে, দেখো 3 5 15, 5 একে 5 আর 5 5 25। ওকে, এরপরে আমরা যদি দেখো আমাদের লসাগুর নিয়ম কি, নিচে সব 1 নিয়ে আসতে হবে, তাহলে আমরা 2 দিয়ে ভাঙবো এবারে। তাহলে 2 একে 2, 3 থাকবে, তারপরে এটা 1 আর 5 বসে যাবে, কারণ 2 দিয়ে 5কে তো আমরা ভাঙতে পারবো না। এরপরে আমরা 3 দিয়ে ভাঙবো, তাহলে এটা 1, 3 একে 3, তারপরে 1 আছে আর এটা 5 থাকবে। সব শেষে দেখো আমরা 5 দিয়ে ভাঙবো, তাহলে এটা 1 1 1 আর 5 একে 5। দেখো সকলের নিচে কিন্তু 1 চলে এসেছে। ওকে, দেখো এটা আমরা কিন্তু লসাগু নির্ণয় করেছি, কিন্তু লসাগু বলে কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, একটু অন্যভাবে লিখবো। দেখো তাহলে অতএব কি আছে, 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য দেখো বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। ঠিক আছে, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান, দেখো এখানে কি আছে, দেখো দুটো 2 আছে প্রথমে, তারপরে কি আছে 5 আছে, 2 আছে, তারপরে দেখো 3 আর 5, 1 আমরা নেব না। ওকে, তাহলে দেখো জোড়া জোড়া তৈরি করতে হবে। এখানে দুটো 2 আছে, তার মানে কি 2 এর স্কোয়ার লিখতে পারি, তাই না? আবার দেখো এখানে দুটো 5 আছে, তাহলে আমরা 5-এরও স্কোয়ার লিখতে পারি। তাহলে এই একটা 2, এ একটা 2, আর এখানে এই একটা 5, এ একটা 5। কিন্তু দেখো এখানে একটা 2 আর 3 কিন্তু আছে, এদের কিন্তু জোড়া নেই, তাহলে এটা আমরা এইভাবে লিখে রাখবো। দেখো এই 2-এর যদি জোড়া থাকতো বা 3-এর জোড়া থাকতো, তাহলে কিন্তু আমরা বলতাম এইগুলো গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু দেখো 2 আর 3-এর কিন্তু কোনো জোড়া নেই, তার মানে কিন্তু এই যে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। কিন্তু এই 8 15 20 ও 25 দ্বারা কিন্তু বিভাজ্য। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেব যে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সংখ্যার সঙ্গে একটা 2 আর একটা 3 গুণ করতে হবে, তবেই এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, দেখো আমরা এখানে লিখবো, দেখো যে অতএব আবার লিখবো, দেখো 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য, দেখো বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ। এখানে কিন্তু পূর্ণবর্গ কথাটা আমরা লিখিনি, কারণ লসাগুটা আমরা লিখছিলাম, বের করছিলাম, এই জন্য কিন্তু পূর্ণবর্গ কথাটা এখানে নেই। ওকে, দেখো বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, দেখো আর যে সংখ্যাটা হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হতে হবে। ঠিক আছে, কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে। ওকে, এখানে লিখে দিতে পারতে যে 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য, এখানে লিখে দেবে 4 অঙ্কের। ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, দেখো এখানে 2-এর তো জোড়া আছে, তাহলে 2-এর স্কোয়ার, তারপরে দেখো 5-এরও স্কোয়ার আছে, তারপরে দেখো 2 আছে, একটা 2 আছে, তাহলে এর সঙ্গে কি করব, আরও একটা 2 আমরা গুণ করব। এখানে কিন্তু আরও একটা 2 নিয়ে এলাম। আবার দেখো 3, তাহলে 3-এর তো কোনো জোড়া নেই, তাহলে এই 3টা জোড়া মেলাতে গেলে কি করতে হবে, এখানে আরও একটা 3 আনতে হবে, অর্থাৎ এর সঙ্গে আরও একটা 3 গুণ করতে হবে, তাই না? এরপরে দেখো 2-এর স্কোয়ার মানে দুটো 2 গুণ, তার মানে 4, 5-এর স্কোয়ার মানে দুটো 5 গুণ হবে, 5 5 25। আবার দেখো দুটো 2 গুণ করো, তাহলে 2 2 4 হবে। আবার দুটো 3 গুণ করো, 3 3 9 হবে। এবারে দেখো এবার 4 আর 25 গুণ করো, 4 25 কত, 4 25 100 হয়। আর এখানে দেখো 4 আর 9 গুণ করো, 4 9 36। ওকে, এবারে এই 100-র সঙ্গে 36 গুণ করলে দেখো 36 একে 36, আর এখানে দুটো শূন্য এখানে বসিয়ে দাও, তাহলে দেখো আমরা পেলাম এখানে কিন্তু 4 অঙ্কের সংখ্যা পেলাম। তাহলে এই যে 4 অঙ্কের সংখ্যা, দেখো 1 2 3 4টে 4 অঙ্কের সংখ্যা পেয়েছি, এবং সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? আর এই 36 সংখ্যাটা কিন্তু, এই যে পূর্ণবর্গ 3600 পেয়েছি, এই পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। ওকে, কিন্তু দেখো আমাদের বলেছে আরও যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। ওকে,
তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই যে 3600 যে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর যে পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমরা বের করব। ঠিক আছে, বের করে দেখব। দেখো তাহলে সেটা হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। দেখো তাহলে এখানে আবার আমরা এইভাবে লিখব, দেখো যে অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা সমান। দেখো আমরা যদি এটা আমরা কি জানি, এই 3600 যে সংখ্যাটা পেয়েছি এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে গেলে এই 3600কে কিন্তু পূর্ণবর্গ সংখ্যাই রাখতে হবে, তাই না? তার জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ব্যাপারটা দেখো, মনে করো 3600 আছে, তাহলে 3600 সংখ্যাটাকে যদি আমরা পূর্ণবর্গেই রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় গুণ করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা যদি 1 গুণ করি, তাহলে 1 × 1, তার মানে 1, দেখো 1 × 1 মানে কি, আমরা জোড়ায় গুণ করেছি। তাহলে এইটা দেখো এই 3600 ইন্টু, তাহলে দেখো 1 × 1 মানে কি, 1 × 1 মানেই তো 1² তাই না? তাহলে এখানে সেই দুটো 1 গুণ করলে সেই 1 হবে, আর 3600 সঙ্গে 1 গুণ করলে কি হবে, সেই 3600ই তো আসছে, তাই না? আমাদের তো কোনো এই যে 3600 পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা তো আমরা পেলাম না, এই জন্য আমাদের 1 গুণ করলে হবে না। তাহলে আমরা কি করব, এই 3600 সঙ্গে দেখো 3600 সঙ্গে আমরা এর 1-এর পরবর্তী সংখ্যা মানে 2 গুণ করব, কিন্তু সেটা জোড়ায়, মানে দুটো 2 গুণ করতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরা পরের এই 3600 পরের পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানে আমরা কি করব, দেখো এই 3600 আছে, তাহলে এর সঙ্গে আমরা দুটো 2 গুণ করব। তাহলে দুটো 2 গুণ করা মানে কি, সেই 2² আসবে, তাই না? তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যাই আমি নিলাম। এবার দেখো এই 3600 ইন্টু, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 2 আর 2 গুণ করলে 4 হবে। তাহলে দেখো আমরা যদি এই 4-এর সঙ্গে 36 গুণ করি, দেখো 4 × 6 = 24, 24-এর 4, তাহলে হাতে থাকলো কত, হাতে থাকলো 2। তাহলে দেখো 3 × 4 = 12, 12 আর এই 2 যোগ করো 14 হবে। আর এই যে দুটো সংখ্যা শূন্য আছে, এই শূন্য দুটো পাশে বসিয়ে দাও। তাহলে দেখো আমরা এই 3600, দেখো এই 3600 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পেলাম কত, 14400। কিন্তু এখানে দেখো আমাদের তো বলেছে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কিন্তু এখানে কত অঙ্কের সংখ্যা এসেছে, দেখো 5 অঙ্কের। দেখো 1, 2, 3, 4, 5টা, আমাদের তো 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা চাইনি, আমাদের চেয়েছে তো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কিন্তু এখানে তো 5 অঙ্কের এসে যাচ্ছে। তার মানে কি বলতো, আমরা এই যে 3600 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি কোনটা, এইটা পাচ্ছি। তাহলে এই সংখ্যাটা নিলে তো হবে না, কারণ এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। এই জন্য দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে এই 3600ই হবে। ওকে, তাহলে আমরা লেখাটা এইভাবে লিখব, দেখো অতএব 14400, দেখো 14400 একটি 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে এটা তো আমরা নিতে পারবো না। তাহলে অতএব আমাদের তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো যে নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান। তাহলে কোনটা হবে, দেখো কোনটা হবে বলো তো, এই 3600ই হবে উত্তর। ওকে, তাহলে আমরা এখানে লিখে দেব যে 3600, আর এটাই হবে অ্যান্সার। ওকে, কেন 3600 হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, আর এটাই হবে উত্তর। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আজকের আমরা অঙ্ক করলাম কোষে দেখি 18.3-এর, দেখো এই 1-এর দাগ থেকে এই 5-এর দাগ পর্যন্ত। পরের দিনে আমরা করব এই 6-এর দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।